বাংলাদেশে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণে খেলাপি ঋণ এবং এই খেলাপি ঋণ আদৌ আদায় করা সম্ভব হবে কিনা সেটারও একটা অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা সম্প্রতি দেখতে পেলাম। আমাদের একটা প্রতিবেদনও আজকে হয়েছে প্রিমিয়ার ব্যাংক নিয়ে। প্রিমিয়ার ব্যাংকের যে সাবেক চেয়ারম্যান ইকবাল ও তার পরিবারের যে অনিয়ম বা তারা যে পরিমাণে লুটতরাজটা করেছে, তো এই সব অভিযোগ আসলে কেন এখন তৈরি হচ্ছে, কেনই একটা ব্যাংক থেকে সেই ব্যাংকের চেয়ারম্যান তার পরিবার সহকারে এই দুর্নীতি করার সুযোগটা আসলে কিভাবে পেল? আমি যদি আপনাকে প্রশ্ন করি, একটা পরিবার থেকে সর্বোচ্চ কতজন বোর্ডে থাকতে পারে, এটা যদি নির্ধারণ আপনি যদি মানে অনিয়ন্ত্রিত করে দেন। এক সময় তো ব্যাংক কোম্পানি আইনে ছিল যে এক পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক থাকতে পারবে না, কিন্তু এটা ক্রমান্বয়ে শিথিল করতে করতে 4 জন 5 জন 4 জন কাগজে কলমে 4 জন পর্যন্ত পরিচালককে অ্যালাউ করা হলো, এক পরিবারের 4 জন। এবং সে 4 জনের সময়ও দেখা গেল যে 4 জন কেন 6 জন 7 জনও এক পরিবার। তার মানে কি এটা পারিবারিক। প্রিমিয়ার ব্যাংকের কথা আপনি রেফারেন্স হিসেবে দেখাচ্ছেন। প্রিমিয়ার ব্যাংকটা তো আসলে বলা চলে যে ইকবাল সাহেবের একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে এটা কাজ করেছে। প্রিমিয়ার ব্যাংকের যে কোনো ব্যাপারে আপনি দেখেন বোর্ডে কে ছিল, বোর্ডে উনি মানে প্রতিষ্ঠাকালীন সময় থেকে উনি চেয়ারম্যান ছিলেন। উনি বোধহয় সর্বশেষ 2024 বা 25-এ এসে ওনার ছেলের কাছে চেয়ারম্যানশিপ হস্তান্তর করে উনি সরে যান, কিন্তু এর আগ পর্যন্ত উনি চেয়ারম্যান ছিলেন। ওনার স্ত্রী ছিল, ওনার ছেলে, ওনার মেয়ের জামাই, কে না ছিল, ওনার পরিবারের সবাই ছিল পরিচালক। তো পরিচালক যদি এতগুলি পরিচালক যদি এক জায়গাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সেখানে কোনো অনিয়ম হলে অনিয়মটা রোধ করবে কে? আমি এই জন্য বললাম যে পাহারাদার যদি বিশ্বস্ত, পাহারাদার যদি পাহারার কাজটা ঠিকমতো না করে, তাহলে আপনার সেই যেই জিনিস পাহারা দিচ্ছে এটা নিরাপত্তা কোথায়? অর্থাৎ পর্ষদ গঠনে সেই আইনের বাধ্যবাধকতাটা ফিরিয়ে আনাটা দরকার, এমনটাই কি অবশ্যই না। পর্ষদ গঠনের মধ্যে আপনার এটা তো সত্যি কথা বলতে কি, পর্ষদে এক পরিবারে 1 জন বা 2 মানে সর্বোচ্চ 2 জন, এর বেশি তো আমার ব্যক্তিগত অভিমত, আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আমি একজন থাকলেই ভালো। এবং স্বতন্ত্র পরিচালক বলে একটা পরিচালক আছে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যারা শেয়ার হোল্ড করে না, তাদের কোনো মানে ব্যাংকের ইসেতে তাদের মানে ব্যাংকের কার্যক্রমের মধ্যে তাদের কোনো মানে ইন্টারেস্ট নাই, ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট থাকে না। স্বতন্ত্র পরিচালকের সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি। এবং সেখানে কিন্তু নির্মোহভাবে সেখানে এবং নিরপেক্ষভাবে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে, এবং তাদেরকে নিয়োগ দিতে হবে অভিজ্ঞ ব্যাংকে যারা অভিজ্ঞ। কারণ আপনি এটা যদি লক্ষ্য করেন, বর্তমানে ব্যাংকে কিন্তু ব্যাংক ব্যবস্থাপনায় অভিজ্ঞতার একটু ঘাটতি দেখা দিচ্ছে। কারণ সিনিয়র ব্যাংকাররা ক্রমান্বয়ে বয়সের কারণে হোক, এটা বয়সের লিমিটেশন আছে সবারই, তো সিনিয়র ব্যাংকাররা আস্তে আস্তে সরে যাচ্ছে, সেই জায়গায় নতুনরা উঠে আসছে। তো সুতরাং আমি মনে করি যে অভিজ্ঞ ব্যাংকারদের যদি পর্ষদে বা নীতি নির্ধারণীতে রাখা হয়, তাহলে তাদের একটা ভূমিকা তারা রাখতে পারে তাদের অভিজ্ঞতার আলোকে। এবং আরও হলো যে আপনার বিশেষ করে হিসাব রক্ষক মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টস যারা বোঝে, ফান্ড ম্যানেজমেন্ট যারা বোঝে, ট্রেজারি যারা বোঝে, এই জাতীয় লোকদেরকে কিন্তু পর্ষদে রাখা উচিত। কিন্তু যে জিনিসটা আমাদের দেশে হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের নামে দেখা যাচ্ছে যে, মনে করেন যে প্রিমিয়ার ব্যাংকের যে এক্সাম্পলের যদি আমি দেই, দেখা গেল যে ইকবাল সাহেবের ভাই বন্ধুরাই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের নামে সেখানে। তো সুতরাং ওনার ফ্যামিলির হলো 5 জন 7 জন, ভাই বন্ধু মিলে আরও 3-4 জন, সব কিছু মিলে তো বোর্ডের সবটাই ওনারা। এই যে চেয়ারম্যান ইকবাল সাহেবের পুরো পরিবারের মাধ্যমে যে লুটতরাজটা হয়েছে প্রিমিয়ার ব্যাংকে, এই অর্থাৎ একটা ব্যাংকের অর্থের যোগানটা তো আমানতকারীদের মাধ্যমেই আসে। অবশ্যই। এবং এই যে খেলাপি ঋণ এই ব্যাংকটির এবং যে লুটতরাজ যে ব্যাংকের মাধ্যমে হয়েছে, এই অর্থের দায়ভারটা আসলে এখন কার ঘাড়ে যাবে, কে নেবে এই দায়? এই অর্থের দায়ভার আমি ব্যক্তিগতভাবে বলবো, এই অর্থের দায়ভার পর্ষদের উপর দিতে হবে সরাসরি। এবং ব্যাংক ম্যানেজমেন্টের যদি কোনো দুর্বলতা থেকে থাকে, ব্যাংক ম্যানেজমেন্টের কিছু না কিছু জায়গায় ক্ষেত্রে হয়তো তাদের কোনো সহযোগিতা বা যোগসাজশ থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর। বাট ব্যাংক ম্যানেজমেন্ট, এখন ম্যানেজমেন্টের ব্যাপারটা হলো কি, ওরা করে চাকরি। এখন একটা চাকরিজীবী মানুষ তার চাকরির নিরাপত্তা বা চাকরির রক্ষা করার জন্য হলো অনেক সময় অনেক কথা শুনতে হয়। কিন্তু
এটা সব কিছুরই সীমা আছে। আপনি আপনার নিজের যদি আপনাকে সামনে যদি এটা আগুন ধরিয়ে দেওয়া হয় এবং যদি হুকুম করা হয় যে সে ইকবাল সাহেবের কথা মনে করেন, ইকবাল সাহেব হুকুম দিল আমাকে, আমি চাকরি করি, যে তুমি এখানে হাত দাও, আমি জানি যে এখানে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে, আমি আহত হব, তো আমি কি জেনে শুনে সে আগুনে হাত দেবো? সুতরাং সেই ম্যানেজমেন্টেরও সেখানে তার বিবেক বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা সব কিছুই লাগানো উচিত ছিল। যদি একটু আমি আস্থার প্রসঙ্গে আসি, আমি একজন গ্রাহক হিসেবে যদি আমার অর্থের নিরাপত্তার জন্য আমি একটা ব্যাংকের কাছে যাব, আমি এই আস্থায় আমি সেখানে টাকা রাখবো যাতে আমার টাকাটা নিরাপদে থাকে। তো এখন আমরা এর আগে দেখলাম সম্মিলিত যে 5টি ইসলামী ব্যাংককে একীভূত করা হয়েছে, সেই 5টা ব্যাংকের দুরূহ অবস্থা, এখন প্রিমিয়ার ব্যাংকের নাম সামনে চলে আসলো ঋণ খেলাপির। তা আমি যে আমানতকারী, আমার যে বিশ্বাসটা ভঙ্গ হলো, এর দায়ভারটা আসলে দায়ভার এখন সম্মিলিতভাবে এটা ব্যাংকারদের নিতে হবে, ব্যাংকারদের নিতে হবে এবং লুটেরাদের নিতে হবে। যারা লুটপাট করেছে তাদেরকে, কিন্তু আমাদের দেশের সমস্যাটা হচ্ছে কি, আমাদের দেশে আপনার জিনিস খেয়াল করেন, লক্ষ্য করে দেখেন তো আপনি 55 বছর হলো 56 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, কোনো ঋণ খেলাপির কি কোনো শাস্তি হয়েছে আজ পর্যন্ত? বলেন আমাকে, একটা এক্সাম্পল দিতে পারবেন? কোনো দৃষ্টান্তমূলক হয়নি এখন পর্যন্ত। দৃষ্টান্তমূলক একমাত্র বলতে পারি আমরা ওই যে ক্ষুদ্র কৃষি ঋণ গ্রহীতা, তাদের কোমরে দড়ি বেঁধে আমরা থানায় নিয়ে যেতে পারি, তাদেরকে মামলা দিয়ে 2 বছর 1 বছরের জেল দিতে পারি, কিন্তু এদের কাছে কয় টাকা পাওনা থাকে ব্যাংকের টাকা তো আটকে আছে কর্পোরেট গ্রাহক। আপনি আলাপের মধ্যখানে এক পর্যায়ে বলেছিলেন যে ঋণ খেলাপের ভারে জর্জরিত, আপনি কি জানেন এবং আদায় অনুষ্ঠিত, আপনি কি এই জিনিসটা জানেন যে বাংলাদেশে এখন ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 5,87,000 কোটি টাকার উপরে, যেটা আপনার বাংলাদেশ ব্যাংকের তো হিসাব অনুযায়ী 33% কাছাকাছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ শতকরা হিসাবে যদি আমি বলি প্রায় 40%, নিয়ারলি 40%-এর কাছাকাছি হবে। কারণ এখনও অনেক ঋণ কার্পেটের নিচে আছে, অনেক বিভিন্ন রকমের চিকিৎসা দিয়ে সেগুলোকে মানে খেলা নিয়মিত দেখানো হচ্ছে। তো সুতরাং এগুলি বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে এবং আরও একটা জিনিস আছে যে এর মধ্যে প্রায় এই যে 5,87,000 কোটি টাকা প্লাস যে খেলাপি, এর মধ্যে প্রায় 59 বা 58% ঋণ আদায় অযোগ্য হয়ে গেছে। তো এই টাকাগুলি কার? আমানতকারীদের টাকা। আজকে আমানতকারীদের টাকা নিয়ে আমরা নজয় করছি। আপনি পাঁচ ব্যাংকের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের যে রেফারেন্সটা আনলেন, এই সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা কবে ফেরত দেওয়া হবে? তাদের আপনি চিন্তা করেন, একটা লোকের অনেক রকমের সমস্যা থাকতে পারে, চিকিৎসা হতে পারে, ছেলে মেয়ের পরীক্ষা, তারপরে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, বিভিন্ন প্রয়োজনে মানুষ টাকা জমায় কেন? আপৎকালীন সময়ে টাকাটা সে যাতে ব্যাংক থেকে টাকাটা আনতে পারে, এবং ব্যাংকের আগে কেন? নিরাপত্তার স্বার্থে। এবং আপনি কয়েকবারই বলেছেন আস্থার কথা। একটা তো এই দেশে কি ব্যাংকের উপরে কিন্তু আস্থাহীনতা কিন্তু কখনো তেমন একটা ছিল না, যেটা গত বলা চলে 5-6 বছর থেকেই মানুষ আস্থাহীনতায় ভুগছে। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি 2017 সালে অবসরে যাই। আমার কাছে অবসরে যাওয়ার পরে আমার প্রতিবেশী পরিচিত জনরা প্রায় আমাকে জিজ্ঞেস করতো, আমার টাকাটা কোথায় রাখলে নিরাপদ থাকবে। তো আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতাম, কিন্তু এখন দেখছি যে সেই পরামর্শগুলো যাদের উপরে আমরা কনফিডেন্স নিয়ে রেখে আমাদের কনফিডেন্স যাদের উপরে ছিল, তারাই সেই কনফিডেন্স আমাদের নষ্ট করে দিল। আমি শেষ একটা প্রশ্ন করতে চাই। এই যে কথা হচ্ছিল, এই যে যেমন ধরেন আমরা যখন ছোট কোনো ঋণ নিতে যাই ব্যাংক থেকে, বা একজন গ্রাহক হিসেবে আমি যখন লোন নিতে যাই, সেখানে আমার নথিপত্র জমা দিতে হচ্ছে, আমার প্রুফ করতে হচ্ছে যে আমি এই ঋণের টাকাটা ফেরত দিতে পারবো। কিন্তু অনেক ব্যাংক এমন রয়েছে যারা নিজেরা ভুয়া কাগজপত্র তৈরি করতে সহায়তা করেছে এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ দিয়েছে। এই বিষয়গুলো আসলে কিভাবে সম্ভব হলো, ছোট করে একটু বলবেন? এটার জন্য ছোট করে বলতে হলে এক কথা বলতে হবে যে আমাদের সহযোগিতা ছিল, সেখানে আমাদের যোগসাজশ ছিল। আমাদের বলতে ব্যাংকারদের বলবো। ব্যাংকারদের যোগসাজশ ছাড়া এক হাতে তো তালি বাজে না।
তালি বাজাতেও 2 হাত লাগবে। এখন আপনি যে কাগজ দিয়েছেন, আপনার কাগজের মানে সঠিকতা যাচাই করার দায়িত্বটা কার ছিল? আমার। আমি কি সেই কাজটা সঠিকভাবে করেছি? করি নাই বলে আজকে এই দুরবস্থা। আমাদের যে খেলাপি ঋণের বিপরীতে যে জামানত যতটুকুই আছে কাগজে কলমে, সেটারও তো হিসাবটা আমার কাছে মনে হয় এটা গোজামিলের হিসাব। যেই জমি যেই জামানতের মূল্য ধরেন আপনার দেখানো আছে আমার কাগজে কলমে খাতাপত্রে যে 10 টাকা ঋণের এগেনস্টে 12 টাকার জামানত আছে, আসলে তো 2 টাকার জামানত নাই আমার। সুতরাং এটার জন্য আমি বলবো যে লুটেরাদের সঙ্গে সঙ্গে আমাদের কতিপয় কিয়দংশ মানে লোকও জড়িত আছে।